ভাবি, ও ভাবি, বলি বাড়িতে কি কেউ আছেন নাকি? কি হয়েছে ভাই, এমন করে ডাকছেন যে? উনি উনি এমন করে শুয়ে আছেন কেন? কি হয়েছে উনার? হাতে পায়ে ব্যান্ডেজ কেন? ওগো, ওগো, কি হলো তোমার? শান্ত হন ভাবি। ভাই রাস্তা পার হতে গিয়ে গাড়ির সাথে ধাক্কা খেয়েছে, অল্পের জন্য বেঁচে আছেন। ডাক্তার বলেছেন মহেশ ভাইয়ের সুস্থ হতে অনেকদিন সময় লাগবে। এক হাত এক পা ভেঙে গিয়েছে গো। কি বলছো কি তুমি এসব বাবা? হায় হায় হায়, আমার ছেলেটার কি হাল হলো? বাবা, ও বাবা, বাবা তুমি কথা বলো। বাবা চোখ খোলো। আমি আর কখনো তোমার কাছে কিছু বায়না করব না। একটু আমার কথা শোনো। তোমায় আর বলবো না কিছু আনতে। তুমি ওঠো বাবা। বলি আপনারা শান্ত হন। মহেশ ভাই ঘুমিয়েছে, ডাক্তার ওনাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। শরীরের ওপর দিয়ে অনেক ধকল গেছে তো ঘুম থেকে তুললে মাথায় আঘাত লাগতে পারে, বুঝলে? না না, আমরা একদম ওকে চালাবো না। বলি ও ভাই, একটু কষ্ট করে ওকে ঘরে শুইয়ে দিন না। ঠিক আছে ভাবি। বৌমা, আজ তো আমাদের সব শেষ হয়ে গেল। ছেলেটা সুস্থ থাকতে তবু একবেলা খেতে পারতাম। আজ যে সারাদিন না খেয়ে আছি। মেয়েটার মুখের দিকে যে তাকাতে পারছি না। ও না খেতে পেয়ে কেমন শুকিয়ে গেছে। আমাকে নিয়ে তোমরা চিন্তা করো না মা। দেখো আমি একদম ঠিক আছি। এই নাও মা, রেমি আমাকে দুটো আম দিয়েছে। আম দুটো তুমি বাবাকে খাইয়ে ওষুধ খাইয়ে দাও, না হলে বাবা তো তাড়াতাড়ি সুস্থ হবে না মা। মেয়েটা বড্ড বড় হয়ে গেছে। বৌমা, তুমি বরং ছেলেটাকে আম খাইয়ে ওষুধ খাইয়ে দাও। ঠিক আছে মা। মীরা মা, একটা আম তুই খা, আর একটা তোর বাবাকে দি। আমি খেয়ে এসেছি মা, তুমি বরং দুটো আমি বাবাকে দাও। গিন্নি, তোমরা আজ সারাদিন কিছু খাওনি, বলো? তোমাকে কে বললো যে আমরা সবাই না খেয়ে আসি? আমরা সবাই খেয়েই তো তোমার জন্য এনেছি। মিথ্যাটাও ঠিকভাবে বলতে পারো না। হে বিধাতা, তুমি কেন আমাদের সাথে এমন করলে? যদি সুস্থ থাকতাম তবুও তো পরিবারের মুখে একবেলা খাবার তুলে দিতে পারতাম। আমি এখন কি করব? হে বিধাতা, কি করব আমি এখন? আরে আরে, তুমি কাঁদছো কেন? ঠিকভাবে যত্ন পেলে দেখবে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এখন ওষুধগুলো খেয়ে নাও দেখি। বৌমা, এইভাবে সারাদিন না খেয়ে তো সবাই মারা যাব। কি করা যায় বলো তো? আমি ভাবছি মানুষের বাড়ি গিয়ে কাজ করব। একবেলা ঝাল নুন দিয়ে ভাত তো খেতে পারবো। সিসিমা, এই আপনি কি বলছেন? আপনার এখন বয়স হয়েছে। এই বয়সে আপনি কেমন করে কাজ করবেন বলুন? আমি নিজে কাজ ঠিক করে এসেছি। রিমা ভাবিদের বাড়িতে কাল থেকেই কাজ করব। কিন্তু তুমি ছেলেটার দেখাশোনা করে কি বাইরে কাজ করতে পারবে? এছাড়া যে আর কোনো উপায় নেই মা। আপনার ছেলের ওষুধও ফুরিয়ে যাবার মতো হলো। কাজ না করলে ওষুধ কিনবো কেমন করে? এইদিকে আপনার ওষুধও তো ফুরিয়ে গেছে। আমায় নিয়ে ভেবো না বৌমা। আচ্ছা দেখছি, দুটো চাল ধার দেয় নাকি কেউ। অন্তত আজকের দিনটা তো পার করতে পারবো। আপনি আপনার ছেলের কাছে গিয়ে বসুন মা, আমি দেখছি কারো কাছে চাল পাই নাকি। ভাবি, আপনার কাছে একটা দরকারে এসেছিলাম। আমায় অল্প কিছু চাল ধার দিন না, দু একদিনের ভেতরেই শোধ করে দেব। বলি তোমার স্বামী তো হাত পা ভেঙে বসে আছে, চাল ধার যে নেবে তা শোধ করবে কেমন করে? ভাবি, আমি নিজে কাজ করে চাল শোধ করে দেব। দয়া করে আমায় ফিরিয়ে দেবেন না। শাশুড়ি বুড়ো মানুষ, মেয়েটাও যে ছোট, সারাদিন যে ওরা না খেয়ে আসে। ঠিক আছে ঠিক আছে, এত করে বলতে হবে না। চাল যা নেবে তার চেয়ে বেশি দিতে হবে। নিতে হলে নাও, নয়তো যাও। ভাবি, চালও বেশি নেবেন? কি আর করা, যখন বিপদে পড়েছি তখন তো নিতেই হবে। যেভাবে চাল নিছো দুদিন বাদে ঠিক একই ভাবে ফিরিয়ে দেবে, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে ভাবি। মালতী চাল নিয়ে রিতাদের বাড়ি থেকে চলে আসে। এরপর রান্না শেষ করে সকলে মিলে খাবার খেয়ে নেয়। পরের দিন। না, আর দেরি করলে চলবে না। আমাকে বাড়ির কাজ শেষ করে রিমা ভাবির বাড়িতে যেতে হবে। একি মা, তুমি কখন উঠেছিলে? বাড়ির কাজ থেকে সব করা শেষ। আমাকে কাজে যেতে হবে তো, তাই একটু রাত করেই উঠেছিলাম। যাই হোক, তুই এখন উঠে ভালোই করেছিস। আমার সব কাজ শেষ। তুই শুধু তোর বাবাকে ভালো করে ভাত খাইয়ে ওষুধটা খাইয়ে দিবি। পারবি তো? কেন পারবো না মা? তুমি অন্যের বাড়ি কাজ করে আবার বাড়িতে কাজ করবে, এতে তোমার অনেক কষ্ট হয়ে যাবে। কাল থেকে আমি বাড়ির সমস্ত কাজ করব মা। পাগল মেয়ে আমার। আচ্ছা, আমি আসি তবে। এই বলে মালতী কাজে চলে যায়। এদিকে মীরা মালতীর কথা মতো মহেশকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। অন্যদিকে
ভাবি, আপনি তো বলেছিলেন কাজে আসতে, তাই তো এলাম। তুমি অনেক দেরি করে এসেছো মীরার মা। আমার বাড়ির কাজ অন্য একজন করে গেছে, এখন থেকে সেই রোজ করবে। ভাবি, আপনি তো সবই জানেন, যদি একটা কাজ দিতেন তবে বড় উপকার হতো। আমি মেয়েটাকে কথা দিয়ে ফেলেছি, তাই তোমাকে কাজে রাখতে পারবো না। তুমি বরং টাকাগুলো রাখো। লাগবে না ভাবি, আমি কাজ না করে টাকা নিতে চাই না। হাসি তবে। হে বিধাতা, এখন আমি কি করব? দয়া করে আমায় পথ দেখাও। আমি একটা নারী হয়ে কেমন করে সংসার চালাবো? আরে, এই কোঠারটা এখানে এলো কেমন করে? আশপাশে তো কাউকে দেখছি না। বলি, কেউ আছেন? কেউ কি এখানে আছেন? না, এখানে তো কেউ নেই। আমি এক কাজ করি, এই কোঠারটা নিয়ে জঙ্গলে গিয়ে কাঠ কেটে বিক্রি করি। এই বলে মালতী কোঠার নিয়ে জঙ্গলের রাস্তায় হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে মালতী একসময় জঙ্গলের অনেক গভীরে চলে আসে। এই গাছটা একটু ছোট, কাঠ দেখে মনে হচ্ছে দামি হবে। আমি বরং এই গাছটাই কাটি। বাবা, অনেক কষ্ট হয়ে গিয়েছে। না, আর বসলে চলবে না, আমাকে তো পারতেই হবে। আমার পরিবারের মুখের দিকে তাকিয়ে আমার সব পারতে হবে। এদিকে কাল রীতা ভাবি চাল শোধ করতে হবে, না হলে কি যে করবে কে জানে। এরপর মালতী আবার কাঠ কাটতে শুরু করে। কাঠ কাটা শেষ হলে মালতী সেগুলো নিয়ে বাজারে চলে যায় বিক্রি করার জন্য। মালতী কাঠ বিক্রি করে বেশ কিছু টাকা পায়। সেখান থেকে কিছু টাকা দিয়ে চাল, ডাল আর সবজি কেনে, আর বাকি টাকা দিয়ে মহেশের জন্য ওষুধ কিনে বাড়ি ফিরে আসে। কি বৌমা, তোমায় এত ক্লান্ত দেখাচ্ছে, এত দেরি হলো কেন? আসলে মা, জঙ্গলে কাঠ কাটছিলাম, এই জন্যই একটু দেরি হয়ে গেছে। মানে? আসলে মা, রিমা ভাবিদের বাড়িতে কাজ করতে যেতে একটু দেরি হয়। রিমা ভাবি অন্য একজনকে কাজ দিয়ে দিয়েছে, এই জন্য আমি জঙ্গলে গিয়েছিলাম কাঠ কাটতে। কিন্তু এইভাবে তো চলবে না। আমি একটা কথা ভেবেছি মা, আমি কাল কাঠ কেটে যে টাকা পাবো তাই দিয়ে আলুর বীজ কিনে আলু চাষ করব। এতে করে আমাদের অভাব চলে যাবে। ভালো আলুর ফলন হলে আপনার ছেলেকে ডাক্তার দেখানোর জন্য শহরে যেতে পারবো। তুমি কি পারবে মা? আমাকে যে পারতেই হবে মা। মা, এই নাও জল। তুমি সারাদিন অনেক কাজ করেছো মা, আজ রান্নাটা বরং আমি করি। তুই পারবি? চেষ্টা করলে সবাই সব পারে। ঠাকুমা, আমায় একটু রান্নাটা দেখিয়ে দাও কেমন? আরে পাগলি মেয়ে বলে কি? ঠিক আছে দিদি ভাই। মা, তবে আমি রীতা ভাবি চালটা ফিরিয়ে দিয়ে আসি। মালতী রীতাদের বাড়িতে গিয়ে রীতার চাল ফিরিয়ে দিয়ে বাড়ি ফিরে আসে। মীরা রান্না করে, মীরা ঠাকুমা তাকে সাহায্য করে। রান্না শেষে খাবার খেয়ে যে যার মতো ঘুমিয়ে পড়ে। পরের দিন মালতী জঙ্গলে গিয়ে আরো বেশি কাঠ কাটে। আজ তো অনেক বেশি কাঠ কেটেছি, এত কাঠ আমি বাজারে নিয়ে যেতে পারবো না। আমাকে হার মানতে চলবে না, আমাকে পারতেই হবে। কাঠ তো বিক্রি করা শেষ, এবার টাকাগুলো দিয়ে আলুর বীজ কিনে আনি। মালতী আলুর বীজ নিয়ে বাড়ি চলে আসে। বৌমা, তোমার হাতে দেখি অনেকগুলো আলু। হ্যাঁ মা, আমি আলুগুলো চাষ করব, আপনাকে বলেছিলাম না। মা, মীরা, কোদালটা আন দেখি। তা কোথায় আলু চাষ করবে শুনি? ওই তো মা, উঠোনে তো অনেক জায়গায় আছে, আমি বরং সেখানেই আলু চাষ করি। মা, এই নাও কোদাল, বলি আমিও তোমায় সাহায্য করি। ঠিক আছে রে মা। মালতী সব কাজ শেষে আলুর বীজ লাগিয়ে দেয়। ঠিক আছে মা, আমি তবে রান্না করতে গেলাম। বাবাকে তো আবার সময় মতো রান্না করে দিতে হবে, না হলে তো আবার ওষুধ খেতে পারবে না। হে বিধাতা, বউটা অনেক কষ্ট করছে, সে যেন সফল হয়। চল দিদি ভাই, আমিও তোকে রান্নার কাজে সাহায্য করি, তুই তো একা পারবি না। বুড়ি আর মীরা সেখান থেকে রান্নাঘরে চলে যায়, আর মালতী একা একা সব আলুর বীজ লাগিয়ে ফেলে। এরপর কেটে যায় বেশ কয়েকদিন। মালতীর লাগানো আলুর বীজ থেকে চারা বের হয়ে অনেক বড় হয়ে যায়। প্রতিদিন মালতী তাই আলু গাছের অনেক যত্ন নেয়। দেখেছেন মা, আমাদের আলু গাছগুলো কত সুন্দর হয়েছে। আলু গাছের গোড়ায় দেখেন কত আলুও ধরেছে। দু একদিনের ভেতরেই আলু বিক্রি করা যাবে। তোমার আলু চাষের জন্যই দেখবে এবার আমাদের সব অভাব অনটন দূর হয়ে যাবে বৌমা। টাকার অভাবে ছেলেটা চিকিৎসা করাতে পারছি না, এবার ছেলেটা সুস্থ হবে।
দেখবে মা, তোমাকে আর জঙ্গলে কাঠ কাটতে যেতে হবে না, হবে না মানুষের বাড়িতে কাজ করতে যেতে, আমাদেরও আর না খেয়ে থাকতে হবে না মা। হ্যাঁ রে মা, বিধাতা আমাদের মুখের দিকে তাকিয়েছেন। আলুগুলো বিক্রি করে আগে তোর বাবাকে সুস্থ করব। তোর বাবার কাছে যাচ্ছি আমি। তুমি এসেছো? আমাকে একটু জল দাও দেখি, জল তৃষ্ণা পেয়েছে, খুব জল তৃষ্ণা পেয়েছে। জানো, আমাদের আলু গাছে অনেক ভালো আলু হয়েছে। প্রতি গাছের গোড়াতে অনেক আলু ফল। আলু বিক্রি করেই তোমার চিকিৎসার জন্য শহরে নিয়ে যাব। দেখবে এবার তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বিধাতা, তোমার ডাক শুনেছে গিন্নি। আমার বউ যে আলু চাষে এত পারদর্শী সেটা তো আগে জানতাম না। যদি জানতাম তাহলে আরো আগে তোমাকে দিয়ে আলু চাষ করাতাম। আড়াল থেকে তাদের সব কথা শুনে রিতা, আর রাগে সে ফুঁসতে থাকে। আরে এ কি, মহেশের বউ আলু চাষ তো অনেক ভালো হয়েছে, কিন্তু তার ভালো আলু হলে তো আমার কাছ থেকে কিছু আনতে যাবে না, এতে আমার লোকসান হয়ে যাবে। না, এটা হতে দেয়া যাবে না। আমাকে মহেশের বউয়ের আলু যে করেই হোক নষ্ট করতে হবে, আর সেটা আজ রাতেই। আচ্ছা, আমি কেমন করে মহেশের বউয়ের আলু গাছগুলো নষ্ট করব? আমাকে যে কিছু একটা করতেই হবে। পেয়েছি, আমার তো অনেকগুলো গরু আছে, ওদের আলু গাছে লাগিয়ে দেব। বলে রিতা হাসতে থাকে। এরপর সে অপেক্ষা করে থাকে রাতের জন্য। গভীর রাতে রিতা চুপি চুপি তার গরুগুলোকে নিয়ে মালতীর আলু জমিতে ছেড়ে দেয়। যাক, আমার উদ্দেশ্য তাহলে সফল হলো। আগেও যেমন না খেয়ে কষ্ট করেছিস, ঠিক এখনো তেমন না খেয়ে কষ্ট করবি। মনে করেছিলে আলু বিক্রি করে সংসার চালাবি, সেই ইচ্ছা তোদের কখনো পূর্ণ হবে না। সারা রাত গরুগুলো মালতী সব আলু খেয়ে ফেলে। সকালে, হায় হায় হায়, আমার এ কি সর্বনাশ হলো! মা, ও মা, আমাদের শেষ ভরসাই ছিল এই আলুগুলো। কে করলো আমাদের এত বড় ক্ষতি? কেমন করে পারলো সে? মা, আমাদের সারা জীবন এভাবে না খেয়ে কষ্ট করতে হবে। মা, ও মা, বাবাও কি আর কখনো সুস্থ হবে না টাকায় শুননি? কেঁদো না বৌমা, তুমি তো অনেক চেষ্টাই করেছো, কম কষ্ট তো করনি। বিধাতা হয়তো আমাদের কপালে কষ্টই লিখে রেখেছেন। জানি না তোমার এত বড় সর্বনাশ কে করলো, নিশ্চয়ই তার ভালো হবে না। দেখো মারে, তোরা আমাকে বাঁচাবি, খুব কষ্ট হচ্ছে রে, আমাকে একটু সাহায্য করবি তোরা? হে কি, আপনার শরীর দিয়ে তো রক্ত বেরোচ্ছে, সারা শরীর এতটা কাটলো কেমন করে? মীরা, মা, একটু জল আনতো। মা, আপনি একটু হলুদ আর ওখানে দেখেন জলমানির পাতা আছে, তাড়াতাড়ি এনে দিন তো মা। নিন চাচা, জল খান। বৃদ্ধ লোকটা জল খেতে খেতেই জ্ঞান হারিয়ে ফেলে। মালতী বৃদ্ধ লোকটার শরীরের কাটা জায়গায় হলুদ ও জলমনির পাতা লাগিয়ে বেঁধে দেয়। এরপর লোকটার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। অনেক সময় পর বৃদ্ধ লোকটা জ্ঞান ফিরে পায়। আপনার কি হয়েছিল চাচা? আমার শরীরের ওপরে একটা গাছ ভেঙে পড়ে। অনেকের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। তোরা যদি আমাকে সাহায্য না করতি তাহলে রক্তক্ষরণ হয়ে আমি এ সময়ে মারা যেতাম রে। এমন কথা মুখে আনবেন না চাচা, বাঁচা মরা সব তো বিধাতার হাতে। আপনার মুখ দেখে মনে হচ্ছে সারাদিন না খেয়ে আছেন। আপনি বসুন, আমি আপনার জন্য খাবার আনছি চাচা। তার দরকার নেই মা, আমি জানি বাড়িতে যে খাবারটা আছে সেটা তোর স্বামীর জন্য। আপনি কেমন করে জানেন? আমি সব জানি। আমি এও জানি তোর বৌমা যে আলু চাষ করেছিল সেগুলো কাল সব গরুতে খেয়ে গিয়েছে। কি তোরা ভাবনায় পড়ে গেলি? আমার সম্পর্কে তোদের এত কিছু জানতে হবে না। তোরা যে আমাকে সাহায্য করেছিস তার পুরস্কার স্বরূপ আমি তোদের এই জলটা দিলাম। এই জল দিয়ে কি করবো চাচা? বোকা বউ, এটা সাধারণ জল নয় রে। এই জল থেকে কিছুটা জল তোর নষ্ট হয়ে যাওয়া আলুর ক্ষেতে ছিটিয়ে দে, আর বাকিটা তোর স্বামীকে খাইয়ে দে। দেখবি তোর স্বামী সুস্থ হয়ে যাবে, তোর আলু চাষের জমিও ঠিক হয়ে যাবে, সেখানে আগের থেকে 3 গুণ আলু বেশি হবে রে। এই বলে বৃদ্ধ লোকটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। বৌমা, মনে হচ্ছে লোকটা জাদুকর, চোখের পলকে কেমন অদৃশ্য হয়ে গেল বলো তো। তুমি আর দেরি করো না, লোকটার কথা মতো কিছু জল তোমার আলু চাষের জমিতে দাও, আর বাকিটুকু ছেলেটাকে খাইয়ে দাও।
মালতী আর সময় নষ্ট না করে বৃদ্ধের দেয়া জল তার আলুর জমিতে ছিটিয়ে দেয়। সাথে সাথে মালতীর আলু গাছগুলো আগের থেকেও সুন্দর হয়ে যায়। তাই দেখে মালতী তো খুব খুশি হয়। দেখেছো বৌমা, তোমার আলু গাছ আগের চেয়েও সুন্দর হয়ে গিয়েছে। মনে হচ্ছে গোড়ায় আলুর কোনো অভাব নেই। মা, আমার খুব আনন্দ হচ্ছে। বাকি জল বাবাকে খাইয়ে দাও দেখি। অবশেষে অবশেষে তুমি সুস্থ হলে। মা, গিন্নি, দেখো আমি হাত পা নাড়াতে পারছি, আমি দাঁড়াতে পারছি, আবার হাঁটতেও পারছি। সব ওই বৃদ্ধ লোকটার জন্যই হয়েছে। তোমাদের কথা তো আমি বুঝতে পারলাম না। তবে শোন বাবা, যাই হোক, তুই তো এখন সুস্থ হয়েছিস। আর কেউ বৌমার আলুগুলো নষ্ট করবার আগেই সেগুলো বিক্রি করে দে। বউটা আলু চাষ করতে গিয়ে অনেক কষ্ট করেছে। তবে ঠিক আছে, চলো মা, আমরা আগে আলুগুলো তুলে নেই, তারপর বাজারে যাব। গিন্নি, চলো তোমার আলু চাষের জমিতে। গিন্নি, এটা স্বপ্ন নাকি বাস্তব? একটা গাছেই তো মনে হচ্ছে এক এক মণ আলু। আমরা তো ধনী হয়ে যাব এবার। এটা কেমন করে সম্ভব? এটা তো সত্যি স্বপ্ন মনে হচ্ছে। বৌমার আলু চাষের জমিতে এত আলু। বাবা, এত আলু তো বাজারে নেওয়া সম্ভব নয়। আমরা শহরে যারা আলুর ব্যবসা করে বরং তাদের খবর দিই। বিধাতা আমাদের সকল অভাব দূর করে দিল এবার। বলি, মেয়ে যেটা বলছে তুমি বরং সেটাই করো গে। মহেশ দেরি না করে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে শহরের আলু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে। আলু ব্যবসায়ীরা গাড়ি নিয়ে মহেশদের বাড়ি আসে আলু কিনতে। মহেশ অনেক টাকায় আলু বিক্রি করে, আর সেই টাকা দিয়ে মহেশ একটা ব্যবসা শুরু করে। আর আস্তে আস্তে তারা ধনী হয়ে যায়, যা দেখে রিতার অনেক হিংসে হয়। আমি কি করলাম? আলু গাছগুলো নষ্ট করেও তো লাভ হলো না। মহেশরা এত তাড়াতাড়ি ধনী হলো কেমন করে? এবার আমায় অন্য কিছু ভাবতে হবে। আমি ওদের কিছুতেই ধনী হতে দেব না। রিতা অনেকবার মহেশদের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু পারে না, তাই সে হাল ছেড়ে দেয়। অন্যদিকে মালতী তার আলু চাষ ছাড়ে না। মহেশরা ধনী হয়ে যাওয়া সত্ত্বেও মালতী প্রতি বছর নিজের ইচ্ছাতেই আলু চাষ করে। সে আলু চাষ করে আলু বিক্রি করে যে টাকা পায় তা গরিবদের মাঝে বিলিয়ে দেয়।